নিরাপত্তার ঘোরটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী। বাহিনীটিকে আরও দক্ষ হিসেবে গড়ে তোলার ঘোষণা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার, জানালেন তথ্যমন্ত্রী। জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নে প্রথম অধ্যায় মন্তব্য প্রতিমন্ত্রী উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় সাবেক গভর্নর আতিউর সহ 10 জনের সম্পৃক্ততা, অভিযোগের খসড়া চূড়ান্ত। নিরপেক্ষ তদন্তের তাগিদ অর্থনীতিবিদদের। ট্রাম্পের পর যুদ্ধবন্ধের স্মারকে পেজেশকিয়ানের স্বাক্ষর। হরমুজ খুলে দিচ্ছে তেহরান। চুক্তি বাস্তবায়ন নিয়ে কাল সুইজারল্যান্ডে আলোচনায় বসছে দুদেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফকে আরও কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপর তার আস্থা রয়েছে উল্লেখ করে নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার আহ্বানও জানান তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান বলেন, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং দেশে বিদেশে রাষ্ট্র ঘোষিত বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। তাই এসএসএফকে কৌশল এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করতে হয়। এ সময় বাহিনীটির সদস্যদের পেশাদারিত্বের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। এসএসএফ যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের অনেক পার্থক্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ এর পিছিয়ে থাকার সুযোগ নেই। আমি এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জটি উদ্বোধন করেছি। উদ্বোধনী মহড়াও প্রত্যক্ষ করেছি। পেশাগত কর্মদক্ষতা বাড়াতে নবনির্মিত এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে। আমি আশা করি নিরাপত্তা কৌশল প্রণয়ন এবং নিজেদের পেশাগত দক্ষতা বাড়াতে আপনারা এই ফায়ারিং রেঞ্জের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবেন। নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে দেশের অন্য সকল নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে এসএসএফকে নিরাপত্তা কৌশল নিশ্চিত করতে হয়। আমি মনে করি সমন্বয় যত বেশি দক্ষতার সঙ্গে করা যায়, নিরাপত্তা ব্যবস্থাও তত বেশি সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হয়। সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরই সবচেয়ে বেশি নির্ভরতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। করতে হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সমাগমের মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ থেকে স্বাধীন গণমাধ্যম কমিশন তৈরির প্রথম অধ্যায় শুরু হয়েছে বলে জানিয়ে দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তারা। মেজবা রহমানের রিপোর্ট। যে সমাজে গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত নিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে এক কর্মশালা। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সকলকে সাথে নিয়ে সংস্কার করা হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলেও জানান তিনি। সর্বসম্মতিক্রমে পথ চলার বিন্দুটা কোনটা, যদি আমরা
খুঁজে বের করতে পারি সরকারও সেখানে অংশীদার এবং একই সঙ্গে সরকার এই কাজের ফ্যাসিলিটেটর এবং একই সঙ্গে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের মহৎ উদ্দেশ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন সমন্বয়কারীর দায়িত্ব পালন। কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, স্বাধীন গণমাধ্যমের জন্য প্রথম অধ্যায় শুরু হলো আজ থেকে। আগামীতে এই আলোচনা চলমান থাকবে বলেও জানান তিনি। আমাদের এটি হচ্ছে প্রথম অধ্যায়। আমরা আবার বসবো, আমরা আবার আলোচনা করব এবং একটি স্বাধীন গণমাধ্যম কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং গণতন্ত্র যেটা প্রতিষ্ঠা হয়েছে তা সমুন্নত কিভাবে রাখা যায়, গণমাধ্যম কিভাবে স্বাধীনভাবে কাজ করা যায় সেভাবে আমরা আলোচনা করব। আর প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, স্বাধীনভাবে কমিশন গঠনের জন্য ঐক্যমত্য হয়েছে, তবে কিভাবে হবে তা এখনো আলোচনা হয়নি। গণমাধ্যম কমিশন তৈরি করার কথা হচ্ছে এবং সেটা স্বাধীনভাবে যেন কাজ করতে পারে সেটা নিয়ে এক ধরনের ঐক্যমত্য হয়েছে, আমরা সবাই একমত হয়েছি। সেটা কিভাবে গঠিত হবে, সেটার পরিধি কী হবে, সেটার এখতিয়ার কী হবে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হয় নাই, সেটা ভবিষ্যতে আসলে আলোচিত হবে। কর্মশালায় অংশ নেওয়া অংশীজনরা গণমাধ্যম সংস্কার, স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের সম্ভাব্য কাঠামো নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। এসব সুপারিশের ভিত্তিতে কমিশনের রূপরেখা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হবে বলে জানানো হয়। সরকারও সেখানে মিসবাহ রহমান, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় 1 দশকেরও বেশি সময় ধরে তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 150 পৃষ্ঠার এই অভিযোগপত্র সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করে আইনি পরামর্শ চেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। অর্থনীতিবিদরা বলছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির নিরপেক্ষ নির্মোহ তদন্ত হওয়া প্রয়োজন। অর্থনীতিবিদদের মতে এ ঘটনার সাথে বাংলাদেশে কারো কোনো যোগসাজশ ছিল কিনা, কেউ লাভবান হয়েছেন কিনা কিংবা কারিগরি কোনো দুর্বলতা ছিল কিনা তা বের করতে পারলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। এদিকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় করা অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশের 10 জনের নাম রয়েছে। সব মিলিয়ে ভারত, শ্রীলঙ্কা ও চীনের নাগরিক সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। এত বড় আর্থিক কেলেঙ্কারির ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে আতিউর রহমানের বিরুদ্ধে। তিনি এখন পলাতক। গত বছরের ডিসেম্বর থেকে মামলার তদন্ত করছেন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আল মামুন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে আইনি পরামর্শ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। অভিযোগের খসড়া যাচাই বাছাই চলছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। প্রথমত, রিজার্ভ চুরির মাধ্যমে কেউ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন কিনা, বাংলাদেশে কোনো ধরনের যোগসাজশ ছিল কিনা, আমাদের কোনো ধরনের কারিগরি দুর্বলতা রয়েছে কিনা এবং সেই কারিগরি দুর্বলতাগুলো থাকার পিছনে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনীহা ছিল কিনা, এই ধরনের বিষয়গুলো দেখা এবং আমাদের এটার উন্নয়নের জন্য ভবিষ্যতে কী করণীয় হতে পারে সেই বিষয়গুলো আমার মনে হয় যে ভবিষ্যতে আসবে। তো ফলে এই ধরনের একটি বিষয়কে গুরুত্বের সাথে নিয়ে প্রকাশ করাটি ইতিবাচক। তবে একই সাথে এটাও আশা করব যে এখানে যাতে পুরো বিষয়টিকে যাতে নিরপেক্ষভাবে দেখা হয়, কোনোভাবে যেন রাজনৈতিকভাবে বিষয়টিকে বিবেচনা না করা হয়। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার, কারণ এটি করা না গেলে দেশে অর্থনৈতিক অনিশ্চয়তা কাটবে না। প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীতে সিডাপ মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি। অর্থ পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, করের হার না বাড়িয়ে উৎপাদনশীলতা বাড়ানোর অর্থনৈতিক মডেলে যাচ্ছে সরকার, যেখানে বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে র্যাপিড চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, ঘাটতি বাজেটের টাকা ব্যাংক থেকে নেওয়া হলে সেটি ব্যাংকগুলোর জন্য আকর্ষণীয়, কিন্তু বিরাট অঙ্কের টাকা ব্যাংক থেকে নেওয়া হলে অর্থনীতির ঝুঁকি বাড়বে, কারণ এতে ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তি খাত। চলতি অর্থবছরে এনবিআর এর রাজস্ব আদায়ের 36% ঋণ পরিশোধে ব্যয় করতে হয়েছে। এটি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয় বলেও মন্তব্য করেন র্যাপিড চেয়ারম্যান।
স্বপ্নবিলাসী ও উচ্চভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে সংসদে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার প্রস্তাবিত নতুন বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে একথা জানান আইনমন্ত্রী। তিনি বলেন, একসময় বাজেটকে গরিব মারার বাজেট বা বড়লোকের বাজেট বলে সমালোচনা করা হলেও এবার সে ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি, কারণ সরকার এ বাজেটে সব শ্রেণী পেশার মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়েছেন। প্রস্তাবিত বাজেট লুটপাটের অর্থনীতি বন্ধ করবে বলে মনে করেন আইনমন্ত্রী। সরকার বাংলাদেশকে শক্তিশালী ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করার বিশাল লক্ষ্য নিয়ে স্বপ্নবিলাসী বাজেট দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জানান, বাজেটে নেওয়া পদক্ষেপের ফলে নিত্যপণ্যের দাম কমবে, তবে ঘাটতি মেটাতে সরকার ব্যাংক থেকে ঋণ বেশি নিলে ব্যক্তিখাত ক্ষতিগ্রস্ত হবে। যে বা যারা সমালোচনা করছেন তাদেরকে বলছি, আমাদের উচ্চাভিলাষ আছে এই বাজেটকে এগিয়ে নিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। সে কারণেই উচ্চাভিলাষী বাজেট বলেন, স্বপ্নবিলাসী বাজেট বলেন, যে নামেই ডাকুন না কেন, এবারের বাজেট সমসাময়িক সময়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশকে। সেরকম একটি স্বপ্নের সোপান হিসাবে আমরা ওখানে উপস্থাপন করেছি। 2,43,000 কোটি টাকার ঘাটতি বাজেট এনবিআর যদি 6 লক্ষ কোটি টাকা তুলতে না পারে কর হিসেবে, সেই ঘাটতি আরো বাড়বে। আর ঘাটতি মেটানোর রাস্তা আছে মাত্র 2টা। আর সরকার যখন ব্যাংকিং খাত থেকে ঋণ নেয়, মাননীয় স্পিকার, যাদের অর্থনীতির ব্যাপারে ন্যূনতম ধারণা আছে তারা সকলেই বুঝতে পারবে যে তখন ব্যক্তি খাতে ঋণের পরিমাণ অটোমেটিক্যালি কমে যায়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, 2 থেকে 2.5 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সরকার কাজ করছে বলে জানান তিনি। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর সংলাপে তিনি আরও বলেন, মেট্রো রেলের স্টেশনে অস্থায়ী দোকান বসানোর সুযোগ নেই। পিলারে কেউ পোস্টার লাগালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জানান, মিটার গেজের লোকোমোটিভ ট্রেন আসছে। ঢাকা টঙ্গী কমিউটার ট্রেন সহ বিভিন্ন রুটে ট্রেন সার্ভিস বাড়বে। পদ্মা সেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে বিক্রি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন খবরের প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাটি বিক্রি হচ্ছে না, পিলারের মাটি সরিয়ে নেয়ার মূল সেতুর জন্য ঝুঁকি হবে না। এই যে মাটিটা ফিল আপ করা হয়েছিল ওই জায়গা, ওটা করে থাকবে না। থাকলে যেটা হয়, ফিজিবিলিটি যেভাবে স্টাডি হয়েছে তার সাথে ওই স্ট্রাকচারের মিল আর থাকছে না। ওটা হয়তো দেখা গেল যে পানি চলাচল, অন্যান্য চলাচলে বাধা সৃষ্টি করছে, এগুলো করে সরে ফেরার কথা ছিল। কিন্তু আগের কন্ট্রাক্টররা, যে কন্ট্রাক্টর ছিলেন, তিনি টাইম মতো এটা সরাননি। যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মানে গর্ত হয়ে যাচ্ছে। এই পিলারের সাথে, এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। কিন্তু এরকম একটা ধারণা সাধারণ মানুষের যেটা থাকে, আরে ভাই, পিলারের নিচে মাটি কেটে যাচ্ছে, পিলার তো পড়ে যাবে, পিলার তো সমস্যা হবে। ইঞ্জিনিয়ারিং ভাষা এটা না। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানের হাইকমিশনার জানান, তারা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। দুদেশের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে জানিয়ে তিনি বলেন, 2 দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। হাইকমিশনার জানান, পাকিস্তান আগামী 5 বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের 500 জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেবে। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পাদনে পাকিস্তানের ভূমিকার জন্য বিরোধী দলীয় নেতা হাইকমিশনারের মাধ্যমে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান। কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি হাম পরিস্থিতি। গত একদিনে দেশে হাম ও উপসর্গে মারা গেছে আরও 5 শিশু। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 666 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে গত একদিনে হামে আক্রান্ত হয়েছে 1148 জন। গত 3 মাসে শুধু শিশু হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 1300 শিশু। এ সময় প্রাণ হারিয়েছে 48 জন। যদিও চিকিৎসকরা বলছেন, আগের তুলনায় সংক্রমণের চাপ কিছুটা কমেছে। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। হাম পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্বস্তিদায়ক হলেও উদ্বেগ কাটেনি। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এখনও প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন রোগী। হাসপাতালের সংক্রামক রোগ ও ওয়ার্ডগুলোতে চিকিৎসা নিচ্ছে বিভিন্ন বয়সী শিশুরা। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে 105 জন হাম আক্রান্ত শিশু। শুধু বুধবারই নতুন করে ভর্তি হয়েছে আরও 21 জন।
ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট ছিল। তারপরে থেকে আবার কিছুদিন পরে জ্বর দেখা দিয়েছে। জ্বরের 4 দিন পরে শরীরে র্যাশ বেরিয়েছে। র্যাশ দেখে ডাক্তারে বলছে হাম। জ্বরও ঠিক হয়ে গেছে, র্যাশটাও কমে গেছে, হাম চলে গেছে, কিন্তু খিচুনিটা যাচ্ছে না। রক্তের সমস্যা ধরা পড়ছে তো, ওইটা 2 দিনে শুই দেব বলছে। কালকের দিন থেকে পরশু দিন শনিবার দিন গেছে বাসায় নিয়ে যাইতে। জ্বর ছিল 3-4 দিন, পরে ডাক্তার দেখাইছি। পরে ডাক্তার বাথরুম ছিল 10-12 দিন, পরে ডাক্তারে বললো যে হাম হয়েছে, পরে এখানে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র বলছে গত 3 মাসে হাম আক্রান্ত হয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি হয়েছে 1279 জন শিশু। এ সময়ে মারা গেছে 48 জন। সবশেষ বৃহস্পতিবার মারা গেছে 1 বছরের কম বয়সী এক শিশু। চিকিৎসকরা বলছেন হাম নিয়ন্ত্রণে এলেও ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি। হাম নতুন আক্রান্তের হার খুবই কম। এটা বলা যায় যে টিকার একটা সুফল বলতে পারেন। গভর্নমেন্ট যে টিকাটা দিচ্ছে তাও তো 1.5-2 মাস হয়ে গেল, যার জন্য নতুন আক্রান্ত নাই। কিন্তু একটা মাস ইফেক্ট যেটা হয়েছিল আগে, তাদের একটা অংশ কিন্তু জটিলতা নিয়ে আসতেছে, বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া এবং খিচুনি, সেপসিস, এইগুলো নিয়ে আসতেছে। তো এইগুলি ভালো হওয়ার পরে কিন্তু আমার মনে হয় যে আর চাপ থাকবে না। বিশেষজ্ঞরা বলছেন হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। বিশেষ করে যেসব শিশু নিয়মিত টিকা কর্মসূচির আওতায় আসেনি, তাদের মধ্যে জটিলতা ও মৃত্যু ঝুঁকি বেশি। তাই শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, সর্দি, কাশি কিংবা শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। 4 মাসের সংঘাতের পর অবশেষে সমঝোতার পথে যুক্তরাষ্ট্র ইরান। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে সই হয়েছে 14 দফার একটি সমঝোতা স্মারক। হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এতে ভার্চুয়ালি সই করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তির আওতায় হরমুজ খুলে দেবে তেহরান। ইরানের বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার সুইজারল্যান্ডে সমঝোতা চুক্তির বিষয়ে প্রাথমিক আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে অবশেষে 14 দফার একটি সমঝোতা চুক্তি হয়েছে। ফ্রান্সের G7 সম্মেলনের সাইডলাইনে এই সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের পক্ষ থেকে ভার্চুয়ালি সমঝোতা স্মারকে সই করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার ও আলোচনার প্রধান সমন্বয়ক বাগের গালিবাফ। 14 দফার এই সমঝোতা স্মারকে আছে লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি। সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী শুক্রবার সুইজারল্যান্ডে চূড়ান্ত চুক্তির বিষয়ে শুরু হবে প্রথম আলোচনা। এক বিবৃতিতে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী চুক্তিটি বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক আলোচনার জন্য শুক্রবার বুয়েরগ্যানস্টকে যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতারের বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক এই আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবানন সহ বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়েছে। ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে হামলা বা হামলার হুমকি না দেওয়ার অঙ্গীকারও করেছে একই সঙ্গে। সমঝোতা চুক্তিতে বলা হয়েছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে না। দেশটির উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আওতায় আনা হবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অর্থনৈতিক স্বাভাবিকতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আগামী 60 দিনে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে ইরানের পরমাণু ইস্যুটি। বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালীও আবার খুলে দেওয়ার কথা বলা হয়েছে চুক্তিতে। যুদ্ধের সময় বন্ধ হয়ে যাওয়া এই নৌপথ চালু হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করছেন বিশ্লেষকরা। ইরান নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ইরানের স্পিকার বাগের গালিবাফ জানিয়েছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও এর নিয়ন্ত্রণ থাকবে তেহরানের হাতেই। এছাড়া নৌ অবরোধও সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে হোয়াইট হাউস। যুদ্ধ চলাকালীন আমি বলেছিলাম, হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থানে ফিরে যাবে না এবং এখনো সেই সিদ্ধান্তে অটল আছি। তবে এর অর্থ এই নয় যে আমরা আন্তর্জাতিক আইন বা
নৌ চলাচলের নিয়মকানুন মানব না, বরং আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলবে তেহরান। চুক্তির আরেকটি আলোচিত অংশ হলো ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত $300 বিলিয়ন একটি তহবিল গঠনের পরিকল্পনা। তবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন এই অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র দেবে না, বরং যুক্তরাষ্ট্রের অনুমোদনে আঞ্চলিক মিত্র ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করতে পারবে। আমরা ইরানের অনেক টাকা নিয়েছি, তাদের এই টাকা আমাদের কাছে আছে, আমরা তা জব্দ করেছি। একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে তা ফেরত দিতে হবে। ইরানের উপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ অর্থ ব্যবহারের সুযোগ এবং নতুন অর্থনৈতিক সম্পর্ক খুলে দেওয়ার বিষয়ও রয়েছে এই সমঝোতায়। 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত ও স্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা চালিয়ে যাবে দুই দেশ। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, এখন থেকে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে না। মন্ত্রিপরিষদ সভায় বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। বলেন, দেশের শিক্ষার্থীরা আনন্দময় শিক্ষার মধ্য দিয়ে বড় হবে। শিক্ষাঙ্গনকে এগিয়ে নিতে সরকার অনেক কার্যক্রম হাতে নিয়েছে বলেও জানান তিনি। এহসানুল হক মিলন বলেন, স্কুলে ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এই ভর্তি পরীক্ষাটা হবে একটি নামমাত্র পরীক্ষা। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী 20 জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি, ভিন্ন প্রশ্ন তো হতে পারে না, এটা হয় না। আপনি ও লেভেল এ লেভেলে এক দেশ থেকে আরেক দেশে প্রশ্ন উত্তর ভিন্ন হয় না। সেই জন্য আমরা এটা করেছি, ভালোর জন্যই করেছি। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের সীমানা পেরিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এখন বহির্বিশ্বে অবদান রেখে চলেছে। চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএম-এর 90তম দীর্ঘমেয়াদী কোর্সে রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং বাংলাদেশ ব্যাটালিয়ন ও নবনির্মিত প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের উদ্দেশ্যে বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের উপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব ন্যস্ত হয়। সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান। পরে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ এবং কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তোমাদের সকলকে সালাম এবং অভিনন্দন জানিয়েছেন। তোমাদের কাছে আমার প্রত্যাশা, নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেছেন, 17 বছর পর গণতন্ত্র এসেছে, এখনই আন্দোলনের কথা বলা মানে গণতন্ত্রকে বিনষ্ট করা। বৃহস্পতিবার উত্তরা ব্যাংক শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিআই আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি কথা বলেন। আব্দুস সালাম বলেন, 5 বছরের জন্য মানুষ ভোট দিয়েছে, বছর না যেতেই আন্দোলনের কথা বলা ঠিক না। তিনি ধৈর্য ধরতে এবং সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান। আলোচনায় স্বেচ্ছাসেবক দল সভাপতি ও সংসদ সদস্য এস.এম. জিলানী বলেন, দেশ পুনর্গঠনে তারেক রহমানকে সময় দিতে হবে। পিতার অনুসৃত পথেই তারেক রহমান হাঁটছেন। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম শহীদ জিয়ার আদর্শ আঁকড়ে ধরে দেশ পুনর্গঠনে কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিতর্কের নিষ্পত্তি সংসদেই করতে চায় জামাত, না হলে রাজপথে ফয়সালা হবে বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী 20 জুন খুলনা সার্কিট হাউস ময়দানে জামাতের বিভাগীয় সমাবেশ উপলক্ষে জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে তিনি আরও বলেন, আগামী 21 জুন 11 দলের জরুরি বৈঠক থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় 11 দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি 11 দলের নেতাদের নিয়ে সমাবেশস্থল সার্কিট হাউস ময়দান পরিদর্শন করেন। সরকার যদি আবার অতীতের ফ্যাসিবাদী শক্তির ন্যায় পার্লামেন্টে আলোচনার এই সুযোগ থাকা সত্ত্বেও সংবিধান সংস্কার পরিষদের বৈঠক না ডেকে জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের আকাঙ্ক্ষার বিপরীত 70% ভোটের মালিক জনগণকে আবার রাজপথে নামতে বাধ্য করে এবং ইস্যুকে আবার রাজপথে ঠেলে দেন, তাহলে জনগণকে গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না। পূবালী ব্যাংক পিএলসি এবং আইসিএবির সাথে যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আইসিএবি মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএবির প্রেসিডেন্ট এন.কে. মোমিন, পূবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান, ব্যাংকের মহাব্যবস্থাপক ও সিএফও মোহাম্মদ লিটন মিয়া, মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তরাঞ্চলের অঞ্চল প্রধান এ.কে.এম. আব্দুর রকিব, মহাব্যবস্থাপক ও কার্ড অপারেশনস বিভাগের প্রধান অসীম কুমার রায়, হেড অফ কার্ড বিজনেস ডিভিশন ও উপমহাব্যবস্থাপক এন.এম. ফিরোজ কামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি পারভিন মাহমুদ এবং দেওয়ান নুরুল ইসলাম, কাউন্সিল মেম্বার আলাউদ্দিন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিবির মেম্বার্স অ্যাফেয়ার্স কমিটির কনভেনর মোহাম্মদ মঈনুদ্দিন রিয়াদ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নিরাপত্তার ঘোরটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী। বাহিনীটিকে আরও দক্ষ হিসেবে গড়ে তোলার ঘোষণা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার, জানালেন তথ্যমন্ত্রী। জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নে প্রথম অধ্যায় মন্তব্য প্রতিমন্ত্রী উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় সাবেক গভর্নর আতিউর সহ 10 জনের সম্পৃক্ততা, অভিযোগের খসড়া চূড়ান্ত, নিরপেক্ষ তদন্তের তাগিদ অর্থনীতিবিদদের। ট্রাম্পের পর যুদ্ধবন্ধের স্মারকে পেজেশকিয়ানের স্বাক্ষর, হরমুজ খুলে দিচ্ছে তেহরান, চুক্তি বাস্তবায়ন নিয়ে কাল সুইজারল্যান্ডে আলোচনায় বসছে দুদেশ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।